কবিগুরু লিখেছিলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তো ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। এই বিস্তৃত হিমালয় পর্বতমালা, এই এত সবুজের সমারোহ আর নীল আসমানে ছাওয়া দেবভূমিতে এসে সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায়। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল তপ্যভোগার। বর্তমানে আমি আমার উত্তরাখণ্ড ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর আজকে আমি বলবো গাড়োয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরাখণ্ডের এক ছোট্ট পাহাড়ি জনপদ ধনৌল্টির কথা। গল্পটা বরং তাহলে শুরু থেকে শুরু করি। গুড মর্নিং ফ্রম মাসুরি। আজকে 27 এপ্রিল 2026। ঘড়িতে এখন সময় সকাল 6:30, আর আমার হোটেলের রুমের বাইরের দৃশ্য কিছুটা এরকম। দূরের পাহাড়ের ওপর সূর্যের আলো এসে পড়েছে, চারিদিক থেকে ভেসে আসছে ঘুম ভাঙানো পাখিদের ডাক। কত রকমের যে পাখি দেখতে পাচ্ছি আর কত রকমের যে ডাক শুনতে পাচ্ছি, সত্যি বলছি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ওয়েদার এখন খুব মনোরম, মানে আমাদের কলকাতায় ওই ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি শুরুর দিকে সকালগুলোতে যেরকম ওয়েদার থাকে, হালকা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, এখন এই সকালবেলা ওয়েদার কিছুটা সেরকম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে তিনজনে চলে গেলাম হোটেল ইলবার্ট ম্যানারের ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। বিলিতি কায়দায় তৈরি হোটেলের বিলিতি কায়দায় সজ্জিত ডাইনিং হলের আড়ম্বর আর জাঁকজমক উপভোগ করতে করতে আমাদের দেশি স্টাইলে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা, কি বলেন? এখানে পিসু খাচ্ছে এখন গরম গরম ডিম সেদ্ধ। কিছু এখন বড় হয়ে গেছে তো, 2 বছর বয়স হলো, কিছু নিজেই খেতে শিখে গেছে, তাই না? নিজেই খেতে পারে, দাঁত মাজতে পারে। এই যে আমাদের ব্রেকফাস্ট, চা, এটা হচ্ছে ছোলা বাটুরে আছে, পুরি আছে, ফ্রুটস নিয়েছি, বয়েলড এগ নিয়েছি। আমাদের যেরকম বাঙালি স্টাইলে হয় পুরি, সেরকম নয়। ভালো, তাহলে আমরা এনজয় করি ব্রেকফাস্ট, আর আপনারা এনজয় করুন আমাদের ভিডিও। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট, বেরোবো এবার এখানে যা যা সাইট সিং আছে সেগুলো দেখার জন্য। কিন্তু এখানে একটা প্ল্যান চেঞ্জ হয়েছে। মানে আমাদের প্রথমে প্ল্যান ছিল গতকাল মুসৌরি পৌঁছানো অবধি আমাদের প্ল্যান ছিল যে মুসৌরিতে 2 দিন থাকবো আমরা। সেই হিসেবে এই যে হোটেল ইলবার্ট ম্যানার, এটা 2 দিনের জন্য বুক করেছিলাম। কিন্তু কালকে সারাদিন এখানে কাটানোর পর, মাল রোডে ঘোরার পর আমাদের মনে হয়েছে মুসৌরির আশেপাশের জায়গাগুলো আরেকটু এক্সপ্লোর করা উচিত। মানে মুসৌরির চারপাশে আরও কিছু সুন্দর জায়গা আছে, যেমন ল্যান্ডর, ধনৌল্টি, তো এইগুলো আরও একটু এক্সপ্লোর করা উচিত। মুসৌরিতে অনেক কিছু দেখার জায়গা আছে, যেমন কেম্পটি ফলস, তারপরে গান হিল পয়েন্ট, তারপরে আর একটা আছে দালাই হিলস। এই জায়গাগুলো তো খুবই পপুলার। কেম্পটি ফলস বা এই যে গান হিল, এগুলোতে খুব ট্যুরিস্টদের খুব ভিড় থাকে। আর দালাই হিলস সেটাও হচ্ছে এই লাইব্রেরি চক থেকে বেশি দূরে নয়, 3-4 কিলোমিটারের মধ্যেই। ওখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, তো প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো আছে, খুব সুন্দর জায়গা। কিন্তু এই সব জায়গাগুলোই ভীষণ ক্রাউডেড আর কি, মানে ট্যুরিস্টদের খুব ভিড় থাকে। তো আমাদের একটা ইচ্ছে ছিল যে এই ট্যুরিস্টদের ভিড় এড়িয়ে একটু ফাঁকা কোনো জায়গায় একটু ঘোরার, মানে যেখানে অতটা ভিড় থাকবে না, প্রাকৃতিক সৌন্দর্য থাকবে খুব সুন্দর। তো এখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো, ধনৌল্টি জায়গাটা আমাদের সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারে, যে ভিড়ও থাকবে না অতটা, প্রাকৃতিক সৌন্দর্য আছে। আবার ওখানে সুরকান্ডা দেবী টেম্পল আছে, মানে শক্তিপীঠের 51 শক্তিপীঠের একটা সেই টেম্পল।
তো সেদিক থেকে দেখতে গেলে টেম্পলটা দেখারও একটা বেশ ইচ্ছে হলো। হ্যাঁ, তো তারপরে আমরা প্ল্যান চেঞ্জ করলাম যে আজকে মুসৌরি সাইট সিইং না করে আমরা ডিরেক্ট যাব ধনৌল্টি। ধনৌল্টিতে গিয়ে ওইখানে দেখি সুরকান্দা দেবী টেম্পল দেখি, আর একটা ইকো পার্ক মতো জায়গা আছে সেটা দেখি। দেখার পর দেখি কতটা টাইম হাতে থাকছে, হয় মুসৌরি ফিরেও আসতে পারি, আর না হলে ধনৌল্টিতেই কোনো হোটেল বুক করে রয়ে যেতে পারি। তো এই হলো আপাতত প্ল্যান। বেশ থ্রিলিং লাগছে, কেননা যে প্ল্যান করেছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে, আর একটা নতুন প্ল্যান হয়েছে, এবং যে প্ল্যানটা সম্পর্কে আমরা আগে ভাবিনি, কিন্তু নতুন করে হয়েছে প্ল্যানটা। তো ভীষণ এক্সাইটেড লাগছে যে দেখি কেমন হবে জায়গাটা। হ্যাঁ, অবশ্যই মাঝখানে এরকম প্ল্যান চেঞ্জ হওয়া, হ্যাঁ, তাতে মানে এক্সাইটমেন্টটা বেড়ে যায়। আর নতুন জায়গা কেমন লাগবে না, আমাদের কাছে তো নতুন, আমাদের কাছে নতুন। হ্যাঁ, তো দেখা যাক কেমন হয়। তো আপাতত মুসৌরিকে টাটা করে আমরা বেরিয়ে যাই ধনৌল্টির দিকে। চলুন রওনা দিই, জার্নি শুরু করি। তারপর হোটেলের গাড়িতে করে মসজিদ গলি অব্দি গিয়ে সেখান থেকে আবার কুলির মাথায় ব্যাগপত্র চাপিয়ে আমরা পৌঁছে গেলাম মল রোডে। মল রোডে আমাদের গাড়িতে চেপে এবার আমরা রওনা দিলাম ধনৌল্টির দিকে। গুড মর্নিং মুসৌরি। আমাদের যেরকম প্ল্যান সেই অনুযায়ী আজকে তো কালকে মুসৌরি এসেছি, আজকে যাচ্ছি ধনৌল্টি। দেখি ওখানে থাকতেও পারি, আবার মুসৌরিতে ব্যাক করতে পারি। আগামীকাল যাব আমরা উত্তরকাশী। উত্তরকাশীতে ওখানে থাকবো, সাইট সিইং করবো। তারপরের দিন যাব হার্সিল ভ্যালি। হার্সিল ভ্যালিতে 2 দিন থাকবো, ওখানে যা যা দেখার আছে সেগুলো দেখবো, সাইট সিইং করবো। ইচ্ছা আছে গঙ্গোত্রী ধাম দেখার, জানি না হবে কি না। তারপরে আবার হার্সিল ভ্যালি থেকে মুসৌরিতে ফিরবো, মুসৌরিতে একটা দিন থেকে মুসৌরি থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরবো। এই হলো আমাদের টোটাল প্ল্যান। এবার একটা জিনিস লক্ষ্য করলাম যে দিনের মুসৌরি একরকম রূপ, রাতের মুসৌরি আর এক রকম রূপ। মানে দিনের মুসৌরিকে দেখলে মনে হবে কনজেস্টেড, এই কীরকম একটা, হ্যাঁ, খুবই পুরনো, আবার মানে এই ধুলো ধুলো, সাজানো গোছানো নয়। কিন্তু রাতের মুসৌরি যখন সব লাইট ফাইট জ্বলে যাচ্ছে, আশেপাশে সমস্ত পাহাড় লাইটে, হ্যাঁ দুন ভ্যালিটা যখন পুরো লাইটে সেজে যাচ্ছে, তখন সেই মুসৌরির রূপটা আলাদাই। তখন ওয়েদারটাও বেটার হয়ে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে ভালো লাগার। হ্যাঁ, তখন সত্যি মনে হচ্ছে যে না, কুইন অফ হিলস। আপাতত আমরা রওনা দিয়েছি ধনৌল্টির উদ্দেশ্যে। মুসৌরি থেকে ধনৌল্টির ডিস্টেন্স মনে হয় ওই 30-35 কিলোমিটারের কাছাকাছি হবে, তার একটু বেশি কম হতে পারে। হ্যাঁ, এবার দেখি যেতে কতটা সময় লাগছে, কারণ এখানে কতটা সময় লাগবে যেতে আসতে সেটা ডিপেন্ড করে পুরোটাই রাস্তায় কীরকম জ্যাম থাকছে তার উপর। তো চলুন। তারপর ব্যস্ত সমস্ত মুসৌরি শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলায় অবস্থিত শান্ত সুন্দর নির্জন এক পাহাড়ি জনপদ ধনৌল্টির উদ্দেশ্যে। বলা ভালো, ধনৌল্টি থেকে আরো 7-8 কিলোমিটার দূরে অবস্থিত সুরকান্দা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। যাত্রাপথ এক কথায় অপার্থিব সুন্দর। মাথার উপরে অনন্ত নীলাকাশ, তার বুকের মাঝে যেন থরে থরে সাজানো অগণিত পাহাড় পর্বতের সারি, কোনোটা সবুজে ঢাকা তো কোনোটা বরফে ঢাকা। আর এই সব কিছুকে আরো সুন্দর করে তুলেছে আকাশ থেকে আশীর্বাদের মতো ঝরে পড়া সোনালি রোদ্দুর। মনে হলো এই ছোট্ট পাহাড়ি জনপদে যে মানুষগুলো বসবাস করে, তাদের মতো সুখী বোধহয় আর কেউ নেই পৃথিবীতে। যাই হোক, সুরকুন্ডা দেবীর মন্দিরের কাছে যখন পৌঁছালাম, তখন বেলা প্রায় 11:30-12টা বাজে। আমাদের গাড়ি মন্দিরে যাওয়ার মূল ফটকের কাছে নামিয়ে দিল। পৌঁছে গেছি 51 সতীপীঠের এক পীঠ সুরকান্দা দেবী টেম্পলে। তো এখানে রোপওয়ে করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। আমরা এখানে মায়ের জন্য একটু প্রসাদ নিলাম। এবার চলুন যাই, আমাদের ইচ্ছা আছে রোপওয়েতে করে যাব। রাস্তার ঠিক পাশেই সিঁড়ি উঠে গেছে মূল ফটক অব্দি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আমরা। সুরকুন্ডা দেবী মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9041 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দির
দেবী সতীকে উৎসর্গ করা হয়েছে এবং এই মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম। মূল রাস্তা থেকে মন্দির পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে বা ট্রেক করে যাওয়া যায়। আবার রোপওয়ে বা ট্রলি করে যাওয়ার ব্যবস্থাও আছে। পুরো খাড়া সিঁড়ি উঠে গেছে, একটু উঠতে না উঠতে হাঁপ ধরে যাচ্ছে। নামার সময় মজা লাগবে, কিন্তু এখন ওঠার সময় রীতিমতো হাঁপ ধরে যাচ্ছে। তবে এখান থেকে ভিউটা দুর্দান্ত, দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর ভিউ, পুরো ভ্যালি সামনে, ওই দূর দূর পর্যন্ত গ্রাম, ছোট ছোট বাড়ি সব দেখা যাচ্ছে। আরো একটু উপরে গিয়ে তারপরে রোপওয়ে, সেখান থেকে আরো কিছুটা যেতে হবে, তারপরে মন্দির। ওইদিকে জঙ্গলের মধ্যে রাস্তা চলে গেছে, এই উপরে উঠে রোপওয়ে টিকিট কাউন্টার। Krishu. Vignesh. Hi. যতটা সহজ ভেবেছিলাম ব্যাপারটা ততটাও সহজ নয়। এখানে 225 টাকা করে টিকিট অ্যাডাল্টদের জন্য। এবার বাচ্চাদের জন্য নিয়ম হলো যে 80 সেন্টিমিটারের বেশি লম্বা বাচ্চা হলে তার টিকিট লাগবে, আর যদি 80 সেন্টিমিটারের কম লম্বা বাচ্চা হয় তাহলে তার টিকিট লাগবে না। মানে পুরো ওখানে বাচ্চাকে দাঁড় করিয়ে হাইট মাপিয়ে তারপরে টিকিট দেওয়া হবে। 80 সেন্টিমিটারে বেশি হলে তবে ফুল টিকিট। তো আমাদের তিনজনে 225 টাকা করে টিকিট লেগেছে পার হেড। 225 টাকায় যাতায়াত মিলে 225 টাকা আর কি। আর এখানে প্রচণ্ড হাওয়া দেয়, তো বলছে লাস্ট কিছুদিন ধরে এত হাওয়া দিচ্ছে যে রোপওয়ে চালাতে পারছে না দুপুরের পর, তো 12টার পরই রোপওয়ে বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হেঁটে নামা ছাড়া কোনো অপশান থাকবে না। তো রোপওয়ে ছাড়াও হেঁটেও যাওয়া যায়, পাশ দিয়ে রাস্তা আছে, কিন্তু প্রচণ্ড স্টিপ রাস্তায় ত্রিশুকে নিয়ে এখন হেঁটে যাওয়াটা অত স্টিপে একটু মুশকিল। তো দেখি উপরে যাই, দেখি দর্শন হয় কিনা। ভালোই ভিড় আছে। সারা বছরই প্রায় এই মন্দিরে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে, আর হবে নাই বা কেন? এই মন্দিরের পৌরাণিক মাহাত্ম্য কম নাকি? প্রচলিত বিশ্বাস আর পুরাণ মতে দেবী সতী তার পিতা দক্ষ প্রজাপতির আয়োজিত যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। এই ঘটনার পর মহাদেব অত্যন্ত শোকাহত আর ক্রুদ্ধ হয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। তখন বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেন। আর সেই হেতু দেবী সতীর মাথা এই স্থানে পতিত হয়। তাই শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, এই মন্দির থেকে হিমালয় পর্বতের যে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়, তার টানেও দূর দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। পৌঁছে গেছি মন্দিরের কাছে। ছোট্ট একটা ট্রিপ ছিল, মানে ছোট্ট রাইড, কিন্তু বেশ মজার, খুব এনজয় করেছি। আর একদম পুরো স্টিপ পাহাড়ে চড়া, হেঁটে আসলে কষ্টই হতো, বিশেষ করে কৃষু এখন বড় হয়ে গেছে, তো কৃষুকে নিয়ে আসাটা বেশ কষ্ট হতো।
মন্দিরে ঢোকার মুখে এক বাঁশিওয়ালার বাঁশির সুর মন ছুঁয়ে গেল। মন্দির চত্বরে তখন দর্শনার্থীদের ভিড়, অগণিত ভক্তদের আনন্দ সমাগম, কোলাহল, অহরহ ঘণ্টার ধ্বনি আর দূর থেকে ভেসে আসা বাঁশির মিঠে সুর, সব মিলে মিশে সে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্দির চত্বরে পৌঁছে গেছি। এই যে আমাদের থালি, এখানে লম্বা লাইন আছে, লাইনে দাঁড়াই আগে, তারপরে চারপাশে ভিউটা দেখাবো। আগে মায়ের দর্শন করে আসি। পাথর দিয়ে নির্মিত এই মন্দির, অপূর্ব তার স্থাপত্য শৈলী। আর এই মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে তার চারপাশের পরিবেশ। তুষার শুভ্র পর্বতশৃঙ্গ দিয়ে ঘেরা আর পাইন ওক দেবদারু স্নিগ্ধতায় ভেজা এই মন্দির। ভাবুন একবার, হিমালয়ের গা ছুঁয়ে সকালের প্রথম আলোটুকু যখন এই মন্দিরে এসে পড়ে, তখন না জানি কি অপূর্ব সুন্দর লাগে এই জায়গাটাকে। যদিও আমাদের সেই সৌন্দর্য উপলব্ধি করার সৌভাগ্য হয়নি। আমরা যখন গিয়েছি তখন সূর্যদেব মাথার উপর থেকে সবকিছু তদারকি করছেন। তপ্ত রোদ্দুরে মন্দিরের চাতালে তখন পা ফেলা দায়। যাই হোক, মায়ের দর্শন সেরে যখন ফিরছি, তখন অদ্ভুত এক ভালো লাগায় শরীর মন সব ভরে গেছে। রোদ্দুরের মধ্যে মন্দির দর্শন করে এসে মোটামুটি সবাই ক্লান্ত, তাই তো? একদম। এত রোদ উপরে, কিন্তু মন্দিরটা অসাধারণ। এবং মন্দিরের চারপাশে যে ভিউ, বলতে গেলে পুরো হিমালয় রেঞ্জ দেখা যাবে, 360 ডিগ্রি ভিউ পুরো। তো দুর্দান্ত ভিউ যাকে বলে মন্দির থেকে। যদি একটু সকাল দিকে যাওয়া যায় তাহলে এত রোদ্দুর থাকে না, টেম্পারেচার কম থাকবে এবং ভিড়টাও হয়তো এতটা হবে না। আমরা যখন গেছি পিক টাইমে গেছি, প্রচণ্ড ভিড় ছিল। তো যদি ভিড়টা এড়ানো যায় তাহলে খুব ভালো লাগবে, অনেকক্ষণ বসতে পারবেন। মানে এত রোদ, আমাদের বসার ইচ্ছা ছিল কিন্তু বসতে পারলাম না, এত রোদ্দুর ওখানে। পুরো পাথরগুলো পায়ের নিচে, মানে যেখানে পা দিয়ে দাঁড়িয়ে আছি, পুরো গরম হয়ে গেছে। তো আপাতত মন্দিরের দর্শন, মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে। আমরা এবার যাচ্ছি ধনৌল্টির দিকে। ধনৌল্টিতে গিয়ে ওখানে আমরা এবার হোটেল দেখতে হবে, যেহেতু এটা আমাদের প্ল্যানে ছিল না আগে, সেই জন্য এখন নতুন করে ওখানে হোটেল খুঁজে, হোটেলও বুক করা ছিল না, তো হোটেল খুঁজে হোটেল বুক করতে হবে। এখন যাই দেখি, মোটামুটি একটা দুটো দেখলাম আসার সময়, ওই দুটোতেই খোঁজ নেব। রাস্তার উপরে, অথচ সামনে বেশ ভ্যালি ভিউ আছে, এরকম। তো সবই আপনাদের জানাবো। ঘড়িতে বাজে সময় বেলা 2:30। আমরা দাঁড়িয়ে আছি এই ধনৌল্টি থেকে, মানে ধনৌল্টির যে মেন জায়গাটা, সেখান থেকে একটু নিচে নেমে এসে একটা জায়গায়, খুব সুন্দর জায়গা। তো 2-3টে হোটেল দেখলাম এখানে। ধনৌল্টির মেন যে জায়গাটা, সেইখানেও 2-3টে হোটেল দেখেছি। তো ওইগুলো ঠিক পছন্দ হয়নি। সবগুলোতেই ভিউ খুব ভালো, রুমও 19-20 আর কি। কিন্তু আমরা একটু এমন চাইছিলাম যে সামনে পুরো মানে হিমালয় রেঞ্জ দেখা যাবে এরকম। তো খুঁজতে খুঁজতে সেরকম একটা হোটেল পেয়েও গেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মাউন্ট ভিউ। হোটেল। তো এনাদের বেশ কয়েকটা রুম আছে। হ্যাঁ, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডরুম, কটেজ রুম আছে। তো তার মধ্যে একটা ডাবল বেডরুম আমাদের খুব পছন্দ হয়েছে। সামনে পুরো ভ্যালি ভিউ এবং ভ্যালির পাশে, ভ্যালির ওই পারে হিমালয় রেঞ্জ পুরো দেখা যাবে পুরো সকালবেলা। এখন তো পুরো কুয়াশা হয়ে আছে, ঘোলাটে পুরোটা। তবে সকালবেলা এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যায়। তো একদম পারফেক্ট, রুমটাও খুব সুন্দর। তো এই রুমটাই বুক করে নিয়েছি। প্রথমে তো ভাড়া একটু বেশি বলছিল, 6,000 বেশি বলছিল। তারপরে একটু দরদাম করার পর 5,500 ফিক্স হয়েছে। ডাবল বেডরুম, খুব সুন্দর রুম, আমরা দেখে এসেছি। 5,500 টাকা ভাড়া, ব্রেকফাস্ট ইনক্লুডেড। বাকি মিল কোনোটা ইনক্লুডেড নয়, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে এটার সাথে। তো দেখাচ্ছি আপনাদের এবার।
এই হচ্ছে হোটেলের একটা পার্ট। এই দিক দিয়ে গিয়ে আমাদের রুম, এখানে ওই ভেতরের রাস্তা দিয়ে গিয়ে, আর এই দিকে পুরো সামনে ভিউ এরকম, পুরোটা ওই দিকে পুরো দেখা যায় হিমালয়ান রেঞ্জ। আর ওই দিকে এনাদের যে কটেজ রুমগুলো সেইগুলো, কটেজ রুম থেকেও সুন্দর ভিউ, মানে ব্যালকনি আছে, সব রুমগুলোই ভীষণ ভালো। আপনারা যদি ধানওয়ালটিতে থাকতে চান, ধানওয়ালটির কাছাকাছি কোথাও থাকতে চান, তাহলে এই হোটেলটা ভেবে দেখতে পারেন। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের রুম আছে। বহুদিন পর, আগে যখন কৃষু হয়নি আর কি, কৃষু হওয়ার আগে আমরা এরকম করে ঘুরেছি আর কি, যে এসে কোনো জায়গায় গিয়ে সেখানে ইনস্ট্যান্ট হোটেল বুক করেছি। তারপরে লাস্ট 2-3 বছরে কি আরেকটু বেশি এরকম করে মানে আসিনি, আগে থেকে হোটেল বুক করে প্ল্যান করে এসেছি। এই বহুদিন পর আবার এখানে আসলাম এবং এরকম ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ হলো, আর সেই অনুযায়ী হোটেল বুক করলাম এসে। তো এই দিকেও অনেক রুম আছে হোটেলটার, এবং প্রতিটা রুম থেকেই খুব সুন্দর ভিউ, মানে বলতে পারেন প্রতিটা রুম থেকেই 360 ডিগ্রি ভিউ। ঠিক আছে, এই রুমগুলো খুব ভালো। আর আমরা যে রুমটা নিয়েছি, এই যে সামনে এই জায়গাটা একটু হাঁটার খেলার মতো জায়গা আছে বাচ্চাদের জন্য বিশেষ করে। আর এই যে এটা হচ্ছে সে রুমটা, এইখানে সিঁড়ি দিয়ে উঠে এইখানেই হচ্ছে একটা কমন স্পেস আছে, এখানে বসা যাবে। এইদিকে একটা রুম আছে, আর আমরা নিয়েছি এই দিকের রুমটা, এই যে বাঁ দিকের রুম, এই যে রুম, খুব সুন্দর একটা রুম। ঢুকে এখানে আছে বেড, পেছনে এরকম উডেন কাজ করা, বেডের পাশে এখানে বিশাল বড় একটা আয়না, আর এই যে এরকম জানলা, জানলা থেকে এরকম ভিউ। এইটা কিছু, এইটা এই জানলা খুললেই পুরো ভ্যালি, হিমালয়ান রেঞ্জ সব দেখা যাবে, দুর্দান্ত ভিউ। এইখানে আছে চা, চিনি, কফি, ইলেকট্রিক কেটলি, সব কিছু সরঞ্জাম, ব্যাগপত্র রাখার প্রচুর জায়গা আছে, প্রচুর স্পেসিয়াস রুম। এইদিকেও আছে জানলা পুরো, মানে এই দিক থেকেও পুরো পর্দা সরালে একদম দুর্দান্ত ভিউ। এদিকেও, এদিকে আছে একটা বড় আলমারি এরকম লম্বা, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার সবই আছে, গরম জলের ব্যবস্থা আছে। এই যে বাথরুম, এই হলো পুরো রুমটা, 5,500 টাকা ভাড়া উইথ ব্রেকফাস্ট। কেমন লাগছে? দারুণ, এত সুন্দর ভিউ, আর এত খোলামেলা, চারিদিকে এত বড় বড় জানালা, আর এত নিস্তব্ধ। কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হলো একটু হেঁটে গেলেই আবার লোকালিটি আছে, রেস্টুরেন্টস রয়েছে, মানে চাইলেই বিকেলবেলা একটু হাঁটা যাবে রাস্তাটা ধরে, অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট খাবারের দোকান আছে, রাস্তাটাই এত সুন্দর, দুপাশে গাছ। আপাতত লাঞ্চ অর্ডার করব এখানেই, ফ্রেশ হয়ে নিই। তো এখনকার মতো এখানে রাখলাম, আপনারা আমাদের ভিডিও এনজয় করুন। ঘড়িতে এখন সময় ওই 5:15, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপরে মনে হলো যাই বাইরে ঘুরে আসি। বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, আর এখানে তো সূর্যাস্ত অনেক পরে হয়, তাই প্রচুর আলো আছে। পুরো ভ্যালিগুলো পুরো মানে সেই রোদ ছায়া এরকম আলো ছায়া হয়ে আছে, পুরো মনে হচ্ছে যেন রোদ্দুর আর সব লুকোচুরি খেলছে আর কি। তো দুর্দান্ত লাগছে। এই দিক দিয়ে উঠে গিয়ে মেন রাস্তা, এত সুন্দর জায়গাটা, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ। এই নিয়ে এটা আমাদের দ্বিতীয়বার উত্তরাখণ্ডে আসা, আর দুইবারই উত্তরাখণ্ডে আলাদা আলাদা রূপ দেখতে পাচ্ছি, আলাদা আলাদা প্রকৃতি, আলাদা আলাদা রূপ, খুব ভালো লাগছে। এই যে মেন রাস্তা, এটা এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে আমরা এসেছি।
আর এই দিকে সোজা চলে গেছে সুকন্যা দেবী টেম্পলটা, অনেকটা গিয়ে। এখানে অনেকগুলোই ওরকম হোটেল রেস্টুরেন্ট মতো আছে। চারপাশের প্রকৃতি তখন যেন সন্ধে নামার আয়োজনে ব্যস্ত। মাঝে মধ্যে দুটো একটা করে গাড়ি যাচ্ছে, কখনো বা 2-4 জন স্থানীয় মানুষ যাতায়াত করছেন। তাদের কথাবার্তার টুকরো টুকরো আওয়াজ, গাড়ির শব্দ আর খড়ফিরতি পাখির কিচিরমিচির ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। দূরের পাহাড়ের গায়ে তখন রোদ্দুর আর ছায়ার নকশি কাটা। আহা, কি অদ্ভুত সুন্দর সে নিস্তব্ধতা, সে নির্জনতা, কি মোহময়ী সেই বিকেল। আর সন্ধ্যের ঠিক আগে গোধূলির রাঙা আলো যখন দূরের আকাশটা রাঙিয়ে দিল, সেই দৃশ্য, সেই অনুভূতি ভাষায় বর্ণনা করা অসম্ভব। অনুভব করলাম ধীরে ধীরে আমি ধনলটির প্রেমে পড়ে যাচ্ছি। আপাতত আজকের মতো এখানেই শেষ করলাম। খুব শিগগিরই হাজির হব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।